কি অবস্থা সবার, কেমন আছে তোমরা? আমি আজকে আপেক্ষিক আর্দ্রতা টপিকটা নিয়ে কথা বলবো। দেখতে পাচ্ছ যে প্রশ্ন বলা হয়েছে যে কোনো স্থানের বায়ুর তাপমাত্রা 26°C এবং আপেক্ষিক আর্দ্রতা 70% আর কি। তাহলে এই আপেক্ষিক আর্দ্রতা কনসেপ্টটা আসলে কি বোঝায় এবং সেটার সাথে শিশিরাঙ্ক অ্যান্ড এভরিথিং কিভাবে রিলেটেড, সেই জিনিসগুলোকে নিয়ে চলো আমরা একটু কনসেপচুয়াল আলোচনা করে তারপরে প্রবলেমটাকে সলভ করার ট্রাই করি। তাহলে প্রথমত একটা জিনিসকে বুঝতে হবে যে তোমাদের আমি গল্পের মতন করে জিনিসটাকে আগে বুঝাই নিই আর কি, অ্যানালজি দিয়ে বুঝাবো যাতে তোমাদের ম্যাথ করতে সুবিধা হয়। তারপরে আমরা মেইন ম্যাথটার ভিতরে ঢুকে যাবো, ঠিক আছে? তাহলে যেমন ধরো, আগে আমাদেরকে বুঝতে হবে যে সম্পৃক্ত, স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড এই কনসেপ্টগুলোকে, যে সম্পৃক্ত কাকে বলে, অসম্পৃক্ত কাকে বলে, তারপরে আমাদের কি আছে অতিপৃক্ত বা ওভার স্যাচুরেটেড এই কনসেপ্টগুলো কি, অতিপৃক্ত এই কনসেপ্টগুলোকে আমাদের একটু ধারণা নিতে হবে। এই জিনিসগুলো দ্রাব্যতার ক্ষেত্রে যেভাবে কাজ করতো আমাদের, এই ঠিক একইভাবে কাজ করবে এইখানে। ঠিক একটু মনে করে দেখো তো, যেমন আমাদের কিছু জিনিসপত্র ছিল এরকম যে দ্রাব্যতার ক্ষেত্রেই বলি, যে দ্রাব্যতার ক্ষেত্রে কি হয়, যে ধরো এক গ্লাস পানি সে 2 চামচ চিনি ধারণ করতে পারে। আমি যদি ওর মধ্যে 2 চামচ চিনি দিয়ে দিই একেবারে, তাহলে সে চিনি দিয়ে ওই দ্রবণটা সম্পৃক্ত হয়ে গেল, আমরা এভাবে বলি, তাই না? এখন যদি এমন হয় যে চিনি আমি 2 চামচের জায়গায় 1.5 চামচ দিলাম, তখন আমরা বলবো যে দ্রবণটা অসম্পৃক্ত আছে, কারণ তার সম্পূর্ণ যে ধারণ ক্ষমতা, সেই ধারণ ক্ষমতা পর্যন্ত সে যায় নাই, সে 1.5 পর্যন্ত গেছিল আর কিছু, বলতে পারি আমি 75% এখানে চিনি আছে, ঠিক আছে, তার ধারণ ক্ষমতার ভিত্তিতে বা দ্রাব্যতার ভিত্তিতে আর কি। আবার যদি তার থেকে বেশি চিনি দিয়ে দাও তুমি, অর্থাৎ 2 চামচের থেকে বেশি চিনি দিয়ে দিলা, তুমি 2.5 চামচ চিনি দিয়ে দিলা, তাহলে 2 চামচ চিনি তো দ্রবীভূত হইলো, তাহলে বাকি আধা চামচ কি হবে? সেইটা তো আসলে দ্রবীভূত হওয়ার ক্ষমতাটা তার ওই দ্রবণের ভিতরে থাকে না, তাই না? তো তখন দেখা যাবে যে ওই বাকি আধা চামচ চিনি অধক্ষিপ্ত হয়ে যাচ্ছে। এই পর্যন্ত জিনিসপত্র খুব সহজ। এরপরে যদি আমরা চিন্তা করতে চাই যে এইটা কেন বলতেছি আমরা, এটার সাথে তাপমাত্রা আর আবার কি সম্পর্ক? তাপমাত্রার সম্পর্ক তোমরা মনে করে দেখো, দ্রাব্যতার ক্ষেত্রে যেভাবে হয়েছিল এখানেও একইভাবে ঘটবে। দ্রাব্যতার ক্ষেত্রে কি হয়েছিল, যে আমি যদি কোনো একটা দ্রবণের টেম্পারেচার বাড়ায় দিই, তাহলে দেখা যেত যে সেখানে তার দ্রাব্যতাটাও বৃদ্ধি পাচ্ছে। ঠিক যেমন আমি যে চিনির উদাহরণটা দিলাম, যে 2 চামচ চিনির জায়গায় দেখা যাবে তখন চিনির ধারণ ক্ষমতা হয়ে গেল, আমি 5°C বাড়ানোর জন্য চিনির ধারণ ক্ষমতা হয়ে গেছে ওই পানিতে ধরলাম 3 চামচ। তার মানে কি, আসলে যে টেম্পারেচার বাড়াইলে দ্রাব্যতা বাড়ে, অর্থাৎ দ্রাবকের দ্রব্য ধারণ ক্ষমতা বেড়ে যায়, এরকম একটা ব্যাপার। বাতাসের একটা নির্দিষ্ট টেম্পারেচারে ধরে নিলাম আমরা, একটা অপটিমাম টেম্পারেচার ধরলাম আমরা 25°C, এখানে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা ধরলাম আমি 8 লিটার। একটা নির্দিষ্ট আবদ্ধ পাত্রের মধ্যে সে 8 লিটার পর্যন্ত পানি ধরতে পারে আর কি, এরকম কিছু একটা ব্যাপার, ঠিক আছে? দেখা গেল যে 8 লিটার পানি ধরে, এবং তখন আমাদের বাতাসে যে পরিমাণে পানি উপস্থিত আছে সেটা 4 লিটার। তাহলে এখন আমরা বলতে পারবো যে ধারণ ক্ষমতা 8 লিটার আছে 4 লিটার, তাহলে এখানে আর্দ্রতা আমরা বলবো 70%। ঠিক একইভাবে আমরা যে কথাটা বললাম, যে টেম্পারেচার যদি তুমি ইনক্রিজ করো, অর্থাৎ ইফ ইউ গো টু 30°C, হইতে পারে তার এটা ধারণ ক্ষমতাই হয়ে যাবে 10 লিটার, তখন 10 লিটার ধারণ ক্ষমতা আছে। এখন তুমি তো জাস্ট টেম্পারেচার বাড়াইছো, তুমি কি পানি ওর মধ্যে এক্সট্রা করে অ্যাড করছো আর সামথিং, এমন কিছু তো তুমি করো নাই, তাই না? তাহলে কি হইলো, তোমার পানি আগের মতন 4 লিটারই আছে। তাহলে এখন বুদ্ধি করে বলো, একটু আগে যেই তোমার আর্দ্রতাটা 50% ছিল, সে কি আর্দ্রতা থেকে এখন 50% আছে? না, টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণে ওই একই আর্দ্রতা এখন চলে আসছে 40%। এখন একটু কমন সেন্স ইউজ করে বলো তো, আচ্ছা আমি একটু টেম্পারেচার কমায় ধরো 20 নিলাম, 20 নিয়ে দেখা গেল তখন ধারণ ক্ষমতা চলে আসছে তোমার 6 লিটারসে, এবং তখন বাতাসে কি নতুন পানি দিছি? না। পানি সরাই নিছি? না, 4 লিটার পানি আছে। তাহলে এই প্রত্যেকটা ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে 66% আর্দ্রতা কাজ করতেছে, এখানে আর্দ্রতা 50%, এখানে আর্দ্রতা 40%। এবং যারা অলরেডি একটু আবহাওয়া সম্পর্কে একটু অভিজ্ঞতা আছে আর কি, বা বাংলাদেশের আবহাওয়া আসলে খুব একটা ভালো না, সো এটা দিয়ে আসলে গেস করতে পারো যে বাংলাদেশের আবহাওয়ার ভিত্তিতে যদি তুমি চিন্তা করো, তাহলে বুদ্ধি করে বলো তো যে কোন টাইমটা আসলে আমাদের জন্য বেশি পেইনফুল হয় বা আমাদের জন্য বেশি সাফারিং হয়, কোনটার জন্য অ্যাকচুয়ালি? এই টেম্পারেচার যখন 30°C আছে তখন বেশি সাফারিং হয়, নাকি যখন আমাদের আর্দ্রতাটা 66% আছে তখন বেশি প্রবলেম হয়? যদি একটু খেয়াল করে দেখো, এমন অনেক দিন আছে যেদিন দেখবে অনেক রোদ, বাতাসে অনেক রোদ, ওয়েদারে অনেক সানি একটা ডে, বাট স্টিল ইউ আর ফিলিং লাইট ওয়েট, ইউ আর ফিলিং কুল, ব্রিজি অর সামথিং। কেন এমন হচ্ছে? কারণ ওইখানে বাতাসে পর্যাপ্ত পরিমাণে জলীয় বাষ্প নাই। পর্যাপ্ত পরিমাণ নাই বলতে আসলে জলীয় বাষ্প বাতাসে কম আছে, তার মানে হিউমিডিটিটা ওইখানে কম আছে, অর্থাৎ টেম্পারেচার বেশি আছে কিন্তু দেখা যায় পানি কম থাকার কারণে তুমি হিউমিডিটি কম ফিল করতেছো, এন্ড দ্যাটস ওয়াই ইউ ফিল গুড অ্যাবাউট ইট। তখন তোমার
হচ্ছে বাতাসের আর্দ্রতা কম থাকার কারণে তোমার আসলে গরমটা আসলে খুব একটা ফিল হয় না বা খুব একটা পেইনফুল হয় না। আনাদার কেসেস যখন ধরো হচ্ছে রাইনি দিন, এমন অনেক বৃষ্টির দিন আছে, খেয়াল করো বৃষ্টির দিনগুলোতে আমি নিজেই হয়েছে সাফার দেখে আমি বলতেছি যে 20 ডিগ্রি সেলসিয়াস যখন হচ্ছে ধরো টেম্পারেচার নেমে হয়ে গেছে, বৃষ্টি হয়ে টেম্পারেচার কমে গেছে, ভালো কথা, কিন্তু বাতাসে হিউমিডিটি বেশি থাকার কারণে দেখা যায় যে মাঝে মাঝে ওই টাইমগুলো অনেক বেশি পেইনফুল হয়ে যায়। সো এই জিনিসটা আর কি মাথায় রাখতে হবে আমাদেরকে, যে মাঝে মাঝে দেখা যাবে যে টেম্পারেচার বিভিন্ন কম বেশি হতে পারে, বাট অ্যাকচুয়ালি নির্ভর করে যে বাতাসে কতটুকু জলীয় বাষ্প আছে সেটার উপরে হচ্ছে, ধারণ ক্ষমতা কতটুকু আছে সেটার সাথে নির্ভর করে আমরা কতটুকু কমফোর্টেবল ফিল করতেছি আর করতেছি না। সো এইটা ছিল হচ্ছে আমাদের একটা ধারণা। এখন আমরা একটা জিনিস বুঝলাম যে ভালো কথা, তাইলে এভাবে হচ্ছে আর্দ্রতা হিউমিডিটি কাজ করে। আচ্ছা, টেম্পারেচার যদি আরেকটু কমে 50 ডিগ্রি সেলসিয়াসে চলে আসে, 15 ডিগ্রি সেলসিয়াসে যদি আসে, তখন তোমার ধারণ ক্ষমতা 6 লিটার থেকে কমে চলে আসলো ধরো 4 লিটারে। এখন আমাকে বুদ্ধি করে বলো তো, যে তাইলে এখন আমাদের এখানে আর্দ্রতা কত? আর্দ্রতা এখন কিন্তু 100% রিচ করে ফেলছে, রাইট? 100% রিচ করে ফেলার পরে তুমি যদি আর একটু টেম্পারেচার কমা, অর্থাৎ আমরা ধরলাম হচ্ছে 14.99 ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচার যদি আমি কমায় ফেলি, তখন দেখা যাবে যে 4 লিটারের থেকে ধারণ ক্ষমতা আর একটু কমে সে হচ্ছে ধরো 3.9-এ চলে গেছে সামহাও, রাইট? তখন আমাদের এটা কই যাবে? তখন আমাদের ধারণ ক্ষমতা 3.9, বাট আমাদের পানি আছে বাতাসে অলরেডি 4 লিটার্স অফ, রাইট? তাহলে তখন আমরা কি করব? তখন দেখা যাবে যে আমাদের 4 লিটারটা সে 3.9 লিটার্স হচ্ছে আছে আর কি বাতাসে থেকে যাবে, বাট ওই এক্সট্রা 100 গ্রামস বা 100 ml, দ্যাট অ্যামাউন্ট অফ ওয়াটার, এটা আসলে তখন ঘনীভূত হয়ে বা কনডেন্সেটেড হয়ে আর কি, সে দেখা যাবে যে সে হয়ে যাচ্ছে কি অতিরিক্ত হয়ে ডিউ হিসেবে বা শিশির হিসেবে পড়ে যাচ্ছে। তো তখন আমরা আসলে বলতে পারবো কি, যেই টেম্পারেচারে হচ্ছে বাতাস স্যাচুরেটেড হয়ে যায় জলীয় বাষ্প দিয়ে বা সম্পৃক্ত হয়ে যায়, সেই টেম্পারেচারটাকে আমরা বলতে পারবো হচ্ছে তার শিশিরাঙ্ক বা ডিউ পয়েন্ট আর কি। কারণ এর নিচে যদি টেম্পারেচার নামে তাহলে হচ্ছে ডিউ পড়তে শুরু করে, রাইট? এইটা হচ্ছে তাহলে আমাদের ডিউ পয়েন্ট বা শিশিরাঙ্কের কাহিনী। এইখানে একটা মজার জিনিস খেয়াল করো, যে আমাদের বইয়ে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যে স্বাভাবিক অবস্থায় অসম্পৃক্ত জলীয় বাষ্পের যে চাপ, সেটা হচ্ছে সম্পৃক্ত অবস্থায় জলীয় বাষ্পের চাপের সমান। দ্যাট বেসিক্যালি মিনস যখন তোমার স্ট্যান্ডার্ড টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াসে ছিল, সেই 25 ডিগ্রি সেলসিয়াসে তোমার এইখানে যে 4 লিটার ছিল, এই 4 লিটারটাই এখন হইতেছে এই জায়গায় চলে আসছে, তাই না? এই 4 লিটারটা এখন এই জায়গায় চলে আসছে, এই কথাটাই হইতেছে বইয়ের ভিতরে বলার চেষ্টা করে। 4 লিটারের এইখানে যেটা আমাদের শুষ্ক অবস্থায়, অর্থাৎ বাতাস যখন স্টিল ড্রাই ছিল, তখন যে 4 লিটার ছিল সেই 4 লিটারটা নেমে হচ্ছে এইখানে চলে আসলো, এবং এইখানে তখন আমরা 4 লিটার দেখতে পাচ্ছি। এটা হচ্ছে সংখ্যার দিক থেকে, এমন তো না যে এই 4 লিটার এইখানে 4 লিটার হয়ে গেছে। বেসিক্যালি এটা তো একটা কাল্পনিক কনসেপ্ট, তাই না? এই পার্টটুকু, কারণ এটা হচ্ছে ধারণ ক্ষমতা আর কি, এরকম টাইপের একটা ব্যাপার। যদিও এই জিনিসগুলো হচ্ছে আমি এভাবে লিটার্স দিয়ে প্রকাশ করছি, জিনিসগুলো এভাবে কাজ করে না। দিস থিংস অ্যাকচুয়ালি ওয়ার্ক লাইক হচ্ছে তোমার প্রেশার দিয়ে হিসাব করতে হয় বা বুঝতে হয় আর কি, একই রকম জিনিসপত্র যদিও স্টিল। সো আমাদের বোঝার সুবিধার জন্য আমরা এভাবে ভর কিংবা লিটার্স আর তুমি কেজি হিসাবে যদি চিন্তা করতে পারো, আবার হচ্ছে তুমি চাপ দিয়েও হচ্ছে চিন্তা করো, যেভাবে যা চিন্তা করতে ভালো লাগে। সো এটা হলো আমাদের ডিউ পয়েন্টের কাহিনী আর কি মোটামুটি। এখন আমরা এই ম্যাথটাকে একটু করার যদি চেষ্টা করে দেখি, তাহলে দেখি কি হয়। আমরা এটা বোঝানোর পর একটা রিয়েল লাইফ এক্সাম্পলও দেওয়ার চেষ্টা করবো আর কি, দেখি। আচ্ছা, এখনই দিয়ে ফেলি। যেমন ধরো, যারা ক্রিকেট খেলা হচ্ছে মোটামুটি ফলো করো, তারা কিন্তু এই জিনিসটা জানো যে ক্রিকেটের ক্ষেত্রে টস একটা গুরুত্বপূর্ণ জিনিস। টস কেন গুরুত্বপূর্ণ? যে কোন সাইড আগে ফিল্ডিং করবে বা কোন সাইড আগে বোলিং করবে, সেটা এখানে ইম্পর্টেন্ট আর কি। এখানে একটা কথা আমি খুব একটা জোর দিয়ে হয়তো বলিনি, বাট এখানে খুবই রিলেভেন্ট। দ্যাট ইজ যে এই পুরো ঘটনাটা হওয়ার জন্য কিন্তু একটা আবদ্ধ জায়গা দরকার। আবদ্ধ জায়গায় যদি তুমি কাজটা না করো, তাহলে কিন্তু এমন হবে না। তখন বাতাস হতেছে, ওই যে 4 লিটার পানি কথা বললাম, 4 লিটার পানি দেখা যাবে প্রকৃতিতে বের হয়ে যাওয়ার একটা সুযোগ তার কাছে থাকে আর কি। সেই সুযোগটা আমরা হচ্ছে ওকে দিব না আর কি, আমরা ওকে আবদ্ধ করে দেবো। স্টেডিয়ামের ক্ষেত্রে যখন ক্রিকেট খেলা যখন স্টেডিয়ামের মধ্যে হয় আর কি, ধরো এটা স্টেডিয়াম বেসিক্যালি। সো স্টেডিয়ামে যখন ক্রিকেট খেলা হয়, তখন কিন্তু এর ভিতরে বাতাসটা হচ্ছে কি আবদ্ধ অবস্থা থাকে। সো বাতাস যদি আবদ্ধ অবস্থায় থাকে, তখন ওই ডে নাইটের হইতেছে যে টেম্পারেচারের ডিফারেন্স, ওইটাই একটা ম্যাসিভ আকার ধারণ করতে পারে। ওই ডে নাইটের টেম্পারেচারের ডিফারেন্সের জন্য ডে নাইট ম্যাচগুলোতে দেখা যায় অবশ্যই তোমার সন্ধ্যা হওয়ার পর থেকে হচ্ছে টেম্পারেচার ড্রপ করতে থাকে, যেহেতু সেই কারণে আমাদের কি হয়, বাতাসের ধারণ ক্ষমতা কমে যায়। সো এক্সিস্টিং যে পরিমাণে হিউমিডিটি ছিল, সেই হিউমিডিটিটা স্যাচুরেটেড হয়ে আরো টেম্পারেচার যদি একটু কমে যায়, দেখা যায় যে সে কি হচ্ছে,
তোমার শিশির পড়া শুরু হচ্ছে বা ডিউ পড়া শুরু হচ্ছে আর কি। এটা খুব বেশি হয় ক্রিকেট খেলার ক্ষেত্রে, খুবই রেলেভেন্ট এক্সাম্পল। আমরা দেখি যে আউটফিল্ডে হচ্ছে, মানে আমাদের মনে হয় যে কি আউটফিল্ডে পানি এলো থেকে, বা হচ্ছে মানে ক্রিকেটারের জামা কাপড়ে কাদা টাদা কোথেকে লাগলো আর কি। সো বেসিক্যালি যেটা হয় যে টেম্পারেচার ড্রপ করার কারণে ওইখানে ডিউ পড়তে শুরু করে আউটফিল্ডে, এবং এটা অনেক মানে কাহিনী আছে আর কি, মানে ক্রিকেটীয় ব্যাখ্যা আছে যে তাহলে কি করা উচিত। কারণ একটা মানে ব্যাটসম্যানের জন্য কিছুটা ভালো, মানে কিছু একদিক থেকে সুবিধা, বোলার সাইডের জন্য কিছু দিক থেকে সুবিধা আছে। কিরকম যে বোলারের জন্য অসুবিধার দিক যেটা, যে বোলারের ক্ষেত্রে যে বল ঠিক মতন গ্রিপ করতে পারে না, সো তার জন্য বল করাটা একটু পেইনফুল হয়ে যায়, which is a basically advantage for the batsman. আর on the other hand, ব্যাটসম্যানের জন্য এই অ্যাডভান্টেজটা থাকা সত্ত্বেও ও যদি বল মারেও, ও যদি আসমানে বল না মারতে পারে, ও যদি আর কি গ্রাউন্ডে খেলে আর কি, সো তখন দেখা যায় আউটফিল্ডটা ভেজা থাকার কারণে আউটফিল্ড স্লো হয়ে যায়, অর্থাৎ বল গড়ায় হইতেছে তোমার বাউন্ডারি পর্যন্ত যায় না। সো এই দুই রকমের কাহিনী আছে। সো আমি অত বুঝি না, বাট দুইজনেরই আর কি কিছু প্লাস আর মাইনাস পয়েন্টস আছে, প্রোজ এন্ড কনস ফর বোথ সাইডস। আচ্ছা, সো এটা গেল আর কি। আমরা এই ম্যাথটা করার চেষ্টা করে দেখি। এখন এইখানে চলে আসি, কি বলা হয়েছে যে কোনো একটা জলীয় বাষ্পের কোনো স্থানে বায়ুর তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস আছে, ভালো কথা, 26 ডিগ্রি সেলসিয়াস আছে, এবং সেখানে তার আপেক্ষিক আর্দ্রতার কথা বলে দিতে হচ্ছে 70%। নাইস। বলছে যে সেই স্থানে বায়ুর তাপমাত্রা কমে 18 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে বায়ুস্থিত জলীয় বাষ্প কত অংশ ঘনীভূত হয় তরল পানিতে পরিণত, অর্থাৎ টেম্পারেচার কমে এখন আমি 18তে নিয়ে যাচ্ছি আর কি, ভালো কথা, 18তে নিয়ে গেলাম। এখন চিন্তা করে দেখো যে কি কি ঘটনা ঘটছে। 26 ডিগ্রি এবং 28 ডিগ্রির জন্য সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যথাক্রমে, সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কথাটার মানে হচ্ছে যে এইখানে 26 ডিগ্রি সেলসিয়াসে যদি তোমার বাতাসটা যদি স্যাচুরেটেড থাকে আর কি, তাহলে সেখানে যে প্রেশার হবে সেটা হচ্ছে 25.21 মিলিমিটার। এটাকে আমি মানে লিটার ইকুইভ্যালেন্টে চিন্তা করি আর কি, তাহলে তোমাদের বুঝাইতে সুবিধা হবে। ম্যাথ আমি করবো না, বোঝানোর জন্য আমি করতেছি আর কি। 25.21 লিটার, এইটা হচ্ছে তার কি ধারণ ক্ষমতা, তাই না? এটা হচ্ছে সে এতটুকু পানি ধরতে পারে বেসিক্যালি। এতটুকু পানি যে আছে এটা বলে না, পানি আছে কতটুকু আসলে 70%। তাহলে এইটার 70% কত? সো অ্যাকচুয়ালি কতটুকু আছে? সো অ্যাকচুয়াল যতটুকু ওয়াটার আছে সেটা যদি আমি বের করি, তাহলে 25.21 টাইমস হচ্ছে 0.7 করলে এখান থেকে আসছে তোমার 17.647 লিটার্স। ঠিক আছে, তাহলে এতটুকু পানি অ্যাকচুয়ালি আছে। আমরা দেখতে পাচ্ছি যে এখন 18 ডিগ্রির জন্য যে ধারণ ক্ষমতা সেটা দেওয়া আছে আবার 15.48 লিটার্স। তাহলে চিন্তা করো, বাতাসে অ্যাকচুয়ালি এতখানি পানি আছে, টেম্পারেচার কমে যদি 18তে আসে, তাহলে বাতাসের ধারণ ক্ষমতা হয়ে যায় 15.48। এখন তুমি কি পানি এক্সট্রা অ্যাড করছো বা কি মানে নিয়ে নিছো? কিছু তো করো নাই, পানি অ্যাকচুয়ালি যা ছিল তাই থাকার কথা। তাহলে এই পানিটা দেখা যাবে কত অংশ তোমার মানে জলীয় বাষ্প হিসেবে থাকবে 15.48 লিটার, কারণ এটা স্যাচুরেশন পয়েন্ট আর কি, তাই না? 15.48 লিটার সে হইতেছে কি করতে পারবে, সে বাষ্পীভূত হইতে পারে। তো বাতাসে থাকবে বেসিক্যালি 15.48 লিটার, এবং বাকি যতটুকু পানি অর্থাৎ 15.48 যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে যে 2.167 এইটুকু পানি আসলে কি হয়ে যাবে, এটা হচ্ছে শিশির বা ডিউ হিসেবে জমা হবে নিচে, তাই না? তাহলে এখন আমাকে বলো যে পানি ছিল কতটুকু, 17.647 লিটার্স, এবং ডিউ হয়ে গেল 2.167 লিটার্স। তাহলে কত অংশ মানে এখানে তোমার ডিউ হয়ে গেল বা ঘনীভূত হইলো আর কি। তাহলে এই ডিউ এর যে পার্সেন্টেজ, সো অ্যাকচুয়ালি যতটুকু ছিল সেটার সাথে আমরা তুলনা করে যদি বের করি, 2.167 ডিভাইডেড বাই 17.647 ইন্টু 100%, এইটা করলে যা হয় আর কি, ডিভাইডেড বাই 17.647, সো এটা আসে হচ্ছে তোমার 12.28 ধরলাম, 12.28%। দ্যাটস দ্য অ্যান্সার। সো এই ম্যাথের অঙ্ক উত্তর হচ্ছে এরকম। আমি একটু জাস্ট শিওর হয়ে নিই, হ্যাঁ অঙ্কের উত্তর এইটাই। আচ্ছা কই এইটা কেন স্ক্রল করতেছি, হ্যাঁ ঠিকই আছে, আমাদের ম্যাথ হয়েছে আর কি, এটাই কারেক্ট অ্যান্সার। এবং এভাবে আর কি আমাদের কাজ করে এটার আর কি। আর আমাদের এইটার রিলেটেড একটা ভুল অঙ্ক আছে, তোমরা যেহেতু জানো আর কি, যে তাহলে এখন তুমি আসলে এই কনসেপ্টটা বোঝার পরে এখন যদি তুমি ভুল অঙ্কটা করতে যাও, তখন তুমি হচ্ছে পদে পদে বাধাপ্রাপ্ত হবে। যদি তুমি এই কনসেপ্টটা যতক্ষণ যা বুঝছিলাম এটা যদি তুমি নাই বুঝতা, তাহলে আসলে দেখা যেত তোমার আসলে মাথায় ঢুকতেছে না জিনিসগুলো, যে তখন তুমি ইজিলি ওই ভুল অঙ্কটাকে বিশ্বাস করে ফেলতে আর কি। কিন্তু এখন নাও দ্যাট ইউ নো হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স, ওই ভুল অঙ্কটার তুমি এখন হচ্ছে বুঝতে পারবা যে ভুল অঙ্কটা কেন ভুল, প্রবলেম কোথায়। এইখানে যে জিনিসটাকে হচ্ছে
আমরা এইভাবে হিসাব করলাম আর কি। ওইখানে কিছু জিনিসপত্র হচ্ছে ইউনিটারি মেথডে বা ঐকিক নিয়মে করে রেখে দিছে, আবার কিছু জায়গায় হচ্ছে দেখা গেছে যে তারা কাউন্ট করতেছে যে এই অ্যাকচুয়াল যেতটুকু পানি আছে এই পানিটাকে তারা চেঞ্জ করে ফেলতেছে, এরকম একটা ব্যাপার আছে। ভাবতেছে যে এইখান থেকে টেম্পারেচার ড্রপ করলে এইটাও নাকি ড্রপ হয়ে যায় আর কি, ঠিক আছে, এরকম একটা ধারণা নিয়ে হচ্ছে অঙ্কটা করা আর কি। সো হোয়াট এভার হাউ এভার ইট ইজ, এই অঙ্কটা বুঝলেই হইলো, ভালো কথা। So, তোমরা যদি বুঝে থাকো তাহলে হচ্ছে লাইক করে জানাতে ভুলবে না, এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে পারো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আমরা উইকলি সলিউশনের ভিডিওগুলো বানাচ্ছিলাম, আমাদের সামনে একটা কঠিন প্রবলেম আছে আসলে, কঠিন প্রবলেমটা একটু চেহারা দেখাই দিই তোমাদেরকে, তাহলে তোমাদের হয়তো আগ্রহ থাকবে আর কি। সো এটা হচ্ছে কঠিন প্রবলেমটা চেহারা, আমরা নেক্সট দিন সেটা করবো। সো টিল দেন হ্যাভ আ গ্রেট টাইম, অল দ্য ভেরি বেস্ট, টাটা।